এতদিন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শুনতাম, এখন হঠাৎ করে জার্মানির নামটা কেন উঠে এসেছে? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা তারা একটা রাজনৈতিক দলকে উন্মোচন করতে যাচ্ছে বা সামনে আনতে যাচ্ছে। তো কি বলা যায়, আমাদের এই ছাত্র আন্দোলন যখন চলছিল তখন তিনি হুট করে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা কলাম লিখলেন বা সাক্ষাৎকার দিলেন যে বাংলাদেশে তৃতীয় একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি গরু ছাগল রয়েছে, ওই তাদের মধ্যে হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ এবং নতুন ইনফরমেশন রয়েছে। আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, শেখ হাসিনা পদত্যাগ করার পরপরই একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে ছাত্র সমন্বয়করা মিলে একটি দল গঠন করবে। দলের নাম ছাত্র গণতন্ত্র শক্তি। সম্মানিত দর্শক শ্রোতা, এই দলটি কি নির্বাচনের আগেই গঠন করবে নাকি আগে থেকে গঠন করা আছে? দর্শক শ্রোতা, একটি নতুন রহস্য পাওয়া গেল, এই দলের পেছনে নাকি আমেরিকাদের হাত রয়েছে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, এমনই আলোচনা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে। দর্শক শ্রোতা, এই দলটি নিয়ে বাংলাদেশে কি করতে চাচ্ছে ছাত্র সমন্বয়করা, আজকের এই ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিও ক্লিপটি দেখতে থাকুন। আমাদের গ্রাম বাংলায় একটা কথা আছে, অন্যের জন্য যখন আপনি ফাঁদ পাতবেন সেই ফাঁদটাতে আপনাকে নিজেকেই পড়তে হবে। কখনো কি শেখ হাসিনা ভেবেছিলেন যে তার জন্য তার হাতে তৈরি করা তার সেই ট্রাইব্যুনালই আজকের দিনে তার গলার কাটা হয়ে দাঁড়াবে? খেয়াল থাকার কথা যে মুক্তিযুদ্ধের যেই বিতর্কিত যে চ্যাপ্টারগুলো ছিল, মানে বিশেষ করে প্রকৃত রাজাকার যারা, তাদের শাস্তির জন্য আপনার সারা বাংলাদেশের মানুষের মধ্যেই একটা চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সামহাও এখানে নানান ধরনের পলিটিক্স ঢুকে গেছে আর যুদ্ধাপরাধী ট্যাগে অনেকগুলো মানুষকে ফাঁসি দেওয়া হয়েছিল। আর তাদের ফাঁসিকে অতি দ্রুত কার্যকর করার জন্য আপনার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল গঠন করেছিল শেখ হাসিনা সরকার। আর আজকে সেই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালেই নিজের বিচারই খুব শীঘ্রই তিনি দেখতে যাচ্ছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আমরা যদি দেখছি যে মানে এই মুহূর্তে যে পরিবর্তিত সরকার আসছে, সেখানে যিনি আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই মুহূর্তে চিফ প্রসিকিউটর আছেন, ওনার নাম হচ্ছে আপনার অ্যাডভোকেট তাজুল ইসলাম। তিনি বলছেন যে আগামী এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হচ্ছে। এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত করাটার আসলে কারণ কি? কারণ হচ্ছে যে আপনার এখানে যে গণহত্যা হয়েছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, এই গণহত্যার ব্যাপারে যারা জড়িত, যারাই যেখান থেকে আটক মানে কানেক্টেড, প্রত্যেকের বিচার করা হবে। তাদের ফাঁসিও হতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আপনার এ ব্যাপারে আমাদের যিনি চিফ প্রসিকিউটর আছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম বলছেন, ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে জুলাই এবং আগস্টের সংগঠিত গণহত্যার এমন বিচার করা হবে যেন বিশ্বের কেউ প্রশ্ন তুলতে না পারে। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার আগে করা হবে বলেও তিনি জানিয়েছেন। আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য দিয়ে বলছেন যে ঢাকার চাঞ্চল্যকর এবং নির্মম হত্যাকাণ্ডগুলোর বিচার আমরা আগে করব। অগ্রাধিকারে রয়েছে রংপুরের সাঈদ হত্যাকাণ্ডের বিচার। শুধু তাই নয়, বিচারটিকে এমনভাবে করা হবে যেন এই বিচার নিয়ে দেশে বিদেশে কোথাও থেকে কোনো ধরনের প্রশ্ন তোলার সুযোগ না থাকে। তিনি বলছেন যে বিপ্লব করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন, অনেকে নানা অঙ্গ হারিয়েছেন, তাই তাদের প্রতি জাতির একটি দায়বদ্ধতা আছে। বিচারটা দ্রুত করতে হলে তদন্ত সংস্থার কাছে, প্রসিকিউশনের কাছে তথ্যগুলো আসা খুবই জরুরি। আমাদের তদন্ত সংস্থাকে ওই অপরাধের তথ্য উপাত্ত বের করে আনতে হবে। গণবিপ্লবের যে একটা চরিত্র, তাতে সবাই চাইবেন দ্রুত সময়ে যেন বিচার করা হয়, পাশাপাশি এটাও চাইবেন বিচারটি যেন ত্রুটিপূর্ণ না হয়, কোনো ধরনের সমালোচনারও সুযোগ না থাকে। বিচার হওয়া সত্ত্বেও গোটা দুনিয়া থেকে কেউ যেন বলতে না পারে যে বিচারটা আগের মতোই, মানে যুদ্ধাপরাধীদের যে বিচারটা হয়েছিল ওই আগের মতোই অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়েছে। সেই কারণে এখন সরকারের কাছে আমরা অনুরোধ করছি যেন ট্রাইব্যুনালটাকে দ্রুত পুনর্গঠন করা হয়। ট্রাইব্যুনালের পুনর্গঠনের কাজ শেষ হলে আপনার দ্রুতই আগাবে, যোগ করছেন চিফ প্রসিকিউটর। তো এখানে এই গণহত্যার আসামিগুলো কারা? 99.99% হচ্ছে আওয়ামী লীগের যারা একদম টপ লেভেলের, শেখ হাসিনা সহ যারা বিভিন্ন নেতাকর্মীরা আছেন, পাশাপাশি প্রশাসনেরও অনেক মানুষ কিন্তু এই অপরাধের কানেক্টিভিটিতে তারা জড়িয়ে যাচ্ছেন। এখন যেহেতু বাংলাদেশের ইতিহাস বলছে আওয়ামী লীগ সরকার আমলে
আপনার যুদ্ধ অপরাধী ট্যাগে অনেকের ফাঁসি হয়েছে, অনেকের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল আদালতের রায়ে, কিন্তু শাহবাগে গণজাগরণের মাধ্যমে সেটাকে ফাঁসিতে আবার রূপান্তরিত করা হয়েছে। সো বাংলাদেশে আবারও কি এমন কিছু ঘটবে? আমাদের এই ট্রাইব্যুনালের মাধ্যমে আসলে কি সম্ভব হবে যে ধরেন আওয়ামী লীগের যারা বড় বড় বাঘা ক্যারেক্টার আছেন বা যাদের সংশ্লিষ্টতা আমরা দেখছি এই ছাত্র জনতা অভ্যুত্থানে পেছন থেকে আপনার এরকম মানে মারাত্মক ভূমিকা রাখছেন, তাদের ফাঁসি দেওয়াটা? যেই নালে উৎপত্তি সেই নালেই কিন্তু আসলে বিনাশ হয়ে যায়, এটাই বাস্তবতা। দেখা যাক কি হয়। ভালো থাকুন। হিসাবটা অনেকটা জটিল সমীকরণ, আমাদেরকে অনেক পেছনে যেতে হবে। এই জগৎগুলোতে বা আমাদের এই রেজিমের মধ্যে ভারতীয় উপমহাদেশ বলেন বা আমাদের এই দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে যারা পরাশক্তির রাষ্ট্র আছে তারা কতটুকু প্রভাব বিস্তার করে সেটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি প্রমাণ করে দিতে যাচ্ছি। জার্মানি, এতদিন আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের নাম শুনতাম, এখন হঠাৎ করে জার্মানির নামটা কেন উঠে এসেছে? আমরা বাংলাদেশে একটা সংস্থা সবার কাছে খুবই পরিচিত, আপনাদের খেয়াল থাকার কথা, বাংলাদেশের দুর্নীতি নিয়ে যে সংস্থাটা বিভিন্ন ধরনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করে, যেমন বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, এই যে তথ্যগুলা যারা মানে গণমাধ্যমের সামনে প্রকাশ করে তারা হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। তো এটা জার্মান ভিত্তিক একটা সংস্থা যাদের কাজ হচ্ছে সারা পৃথিবীতে দুর্নীতি নিয়ে কথা বলা। তবে এই সংস্থারও কি শতভাগ নিরপেক্ষ কাজ করে? না, শতভাগ কাজ করে না। এটা বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন দেশে থাকা মানে কি বলা হয় যে পশ্চিমাদের রোষানলে পড়া যেই কি বলা হয় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের বিরুদ্ধে অনেক সময় অবস্থান নেয়, আবার সরকারকেও মাঝে মাঝে বিতর্কিত করে, আবার মাঝে মাঝে অরিজিনাল তথ্যটা প্রকাশিত করে। তবে তথ্যগুলো প্রকাশের সময়কাল বা সিচুয়েশনটা হয়ে ওঠে একটা ক্রিটিক্যালিজমের অবস্থানের মাঝখানে। দর্শক, কেন এই কথাগুলো বলছি? গতকালকেই আমাদের বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি ছাত্রদের রাজনৈতিক দল নিয়ে একটা দ্বিমত পোষণ করলেন। আমি ভাবছিলাম যে তিনি হয়তো কথাটা এমনি বলছেন। এর আগে আমি নিজেও কিন্তু আপনাদেরকে বেশ কয়েকবার বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়করা তারা একটা রাজনৈতিক দলকে উন্মোচন করতে যাচ্ছে বা সামনে আনতে যাচ্ছে। যদিও এটা নিয়ে সরাসরি তারা কোনো বক্তব্য দিচ্ছে না, কিন্তু এবার আসেন সমীকরণটা মিলাই। গতকালকে হঠাৎ করেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করার জন্য নতুন রাজনৈতিক শক্তির বিকাশ অপরিহার্য বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি বলছেন যে গতানুগতিক রাজনৈতিক দল নিয়ে এই চেতনার বাস্তবায়ন হবে না। টিআইবির নির্বাহী পরিচালক হিসেবে নয়, ব্যক্তিগত জায়গা থেকে তিনি আপনার এটাকে মনে করছেন। এখন তিনি আসলে কেন মনে করছেন, এবার আসেন তার সাথে আরেকটা যোগসূত্র মিলাই। সাবেক একজন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মাজিনা কি বলা যায় আমাদের এই ছাত্র আন্দোলন যখন চলছিল তখন তিনি হুট করে আন্তর্জাতিক গণমাধ্যমে একটা কলাম লিখলেন বা সাক্ষাৎকার দিলেন যে বাংলাদেশে তৃতীয় একটা রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে। এর ঠিক কয়েকদিন পরেই সরকারের পতন হলো। পতন হওয়ার পরেই সার্জিসদের অবস্থান আসলো। সমন্বয়কদের মধ্যে সবচেয়ে চৌকস যে দুইটা ছেলে তারা রয়ে গেল উপদেষ্টা পরিষদের বাহিরে। এরপরে তাদের গণতান্ত্রিক ছাত্রশক্তি যে একটা রাজনৈতিক দল ছিল সেটাকে বিলুপ্ত করা হলো, জাতীয় নাগরিক কমিটি গঠন করা হলো। জাতীয় নাগরিক কমিটির বক্তব্য কিন্তু অনেকটা পলিটিক্যাল মুভমেন্ট। ইভেন আমাদের সমন্বয়কদের কথার মধ্যেও কিন্তু এই জিনিসটা খুবই ক্লিয়ার একটা মেসেজ, তারা আওয়ামী লীগ তো এখন আর নেই। তাহলে প্রশ্ন হচ্ছে বিএনপি, জামাত ইস্যুতে খুব বেশি আমি অ্যাক্টিভ দেখছি না, বাট বিএনপি ইস্যুতে সমন্বয়করা খুবই অ্যাক্টিভ। ইভেন আপনি যদি ধরেন পশ্চিমা ধাঁচে বা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আজ্ঞাবহ গণমাধ্যম হিসাবে যেই গণমাধ্যমগুলো ভূমিকা পালন করে তাদের কলামগুলোতে আপনি ধারাবাহিক একটা জিনিস দেখবেন। তো টোটাল যে পরিবেশটা তৈরি করা হচ্ছে সেই মার্কিন যুক্তরাষ্ট্র, সেই জার্মানি বা তাদের যে সংস্থাগুলা, সেই সংস্থাগুলোর প্রতিনিধি যারা আছেন সকলে মিলে একটা সেম সার্কেলের মধ্যে কথা বলছেন। এই সার্কেলটা কি? নতুন রাজনৈতিক শক্তি। মুদ্রার এই পিঠও চাই না, ওই পিঠও চাই না, তাহলে কোন পিঠ চাই? নতুন পিঠ চাই। তো জনগণ হিসাবে আসলে এই দেশে এখন জনগণ বলতে কোনো সাধারণ শব্দ নেই, তারপরেও হয়তো 5% বা 10% আছেন যারা বেসিক্যালি জনগণের কাতারেই পড়েন, কারণ সবাই আমরা কোনো না কোনো দলকে সাপোর্ট করি, হয়তো সমালোচনা করি, আবার পছন্দ করি। যাই হোক, সেই জায়গা থেকে আপনার কি মনে হয় যে নতুন কোনো একটা তৃতীয় রাজনৈতিক শক্তি এই মুহূর্তে বিকশিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসার মতন কি তাদের সেই সামর্থ্য আছে?
আমার কাছে পয়েন্ট অফ ভিউতে মনে হয় একদমই নাই। বলে ভাই আপনার কাছে কেন মনে হয়, আপনি কেনটা হতাশ হয়ে যাচ্ছে? দেখেন ক্যালকুলেশন যদি আমি দেখি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনি যে ছাত্রদেরকে মাঠে দেখেছেন এরা কিন্তু সবাই ছাত্র, কিন্তু মানে দল করে না এমন ছাত্র না। এদের মধ্যে অধিকাংশ ছিল বিএনপির যারা সমমনা আছেন বা তাদের ফ্যান ফলোয়ার আছেন বা তাদের ছাত্রদলের কর্মীরা আছেন, জামাতের ছিল, অন্যান্য ইসলামিক দলগুলোর ছিল, আর 5% বা 10% হয়তো নর্মাল ছিল। আবার মাঠেও এক শ্রেণীর মানুষ ছিল যারা আওয়ামী লীগ সরকার আমলের নিপীড়ন, বঞ্চন, শোষণার শিকার হয়েছেন। আবার পাশাপাশি বিএনপি বা জামাতের ওই সকল মানুষগুলা যারা এই সরকারের বিভিন্ন রকম গুমটুম অথবা রাজনৈতিক প্রেশারের কারণে মামলা হামলা অনেক রকম মানে মানসিকভাবে ডেস্ট্রয়েড ছিলেন, তারা কিন্তু জীবন বাঁচানোর জন্য শেষ একটা লড়াই লড়েছিল। তো এখন আপনি দেখেন সারা বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে যে সমন্বয়হীনতা, বিভিন্ন জায়গায় হাতাহাতি, মারামারি, ধাওয়া, এই যে ত্রাণের টাকা নিয়ে একটা বক্তব্য আসা, আবার এই যে মানুষ নিজেদের কাপড় চোপড় জুনিয়া দিচ্ছে, এগুলার এরা বেচা দিচ্ছে। হ্যাঁ, আমি একটা ভিডিও ফুটেজ দেখাবো পরবর্তী ভিডিওতে যে কি ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিসগুলো সামনে আসছে। তো মাত্র 1 মাসও হলো না এই সমন্বয়কদের যেই রেসপেক্টের জায়গাটা ছিল সেটা থেকে পড়ে গেছে। বিভিন্ন জায়গায় সমন্বয়হীনতার কারণে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, সেখানেও মানুষের কাছ থেকে আস্থা হারাই ফেলছে। রাইট নাও এইভাবে আর 1 মাস পরে এই সমন্বয়কদের নাম শুনলে মানুষ আসলে নেগেটিভ নেবে, এটাই হচ্ছে বাস্তবতা। তো সেই ক্ষেত্রে এখানে নতুন কোনো তৃতীয় শক্তি যদি আসে, এরা আসলে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, এটাই হচ্ছে বাস্তবতা। তবে ওয়েলকাম, যদি কোনো রাজনৈতিক শক্তি আসে আমাদের জন্যই ভালো হবে, অন্যান্য দলগুলোর জন্য আর একটু সচেতন হবার জায়গা তৈরি হবে, সামনে একজন শক্তিশালী প্রতিপক্ষ পাবে। তবে সেই প্রতিপক্ষ আসলে কত দূর পলিটিক্সটা বুঝবে, কারণ বয়স একটা বিষয় আছে। রাজনীতিবিদদের চুল বাতাসে পাকে না, খেলতে খেলতে পাকে। দেখা যায় কোন দিকে যায়। তবে একটা পরিকল্পনা, মার্কিন যুক্তরাষ্ট্র, পশ্চিমারা সবসময় মুসলিম বিশ্বের যে কোনো দেশে দেখবেন প্রধান রাজনৈতিক দলগুলোকে একে অন্যের সাথে লাগাই রাখে, তারপর সেইখানে এদের কাছে লবিং টবিংয়ের জন্য যাইতে হয়, আর সেখানে মোরলগিরি করে। এই মুহূর্তে -2 ফর্মুলাটা সম্ভবত কাজে দিচ্ছে বা কাজে দিতে যাচ্ছে, আই ডোন্ট নো ওয়াই। এরকমই একটা পরিবেশ পরিস্থিতি কিন্তু তৈরি করার চেষ্টা করছে পশ্চিমারা। দেখা যাক কি হয়। ভালো থাকুন। বিগত 16 বছরে এসব করার কারণে পরিণতি কি হয় তা যদি দেখতে চান, হাসিনাকে দেখুন, সালমান এফ রহমানকে দেখুন, বিবি হারুনকে দেখুন, আরো যত মুরগি গরু ছাগল রয়েছে, ওই তাদের মধ্যে হাঁস রয়েছে, তাদেরকে দেখুন। তাদেরকে দেখে যদি আপনার শিক্ষা না হয়, তাহলে ওই হাসিনা তো পালানোর জন্য ভারত পেয়েছে, আপনি ভারতও পাবেন না, আপনাকে অ্যান্টার্কটিকার ঠিকানা খুঁজতে হবে। আমরা ছাত্র জনতা স্পষ্ট করে একটি কথা বলি, এই 2016 সালে ছাত্র জনতার অভ্যুত্থান যে হয়েছে, এই অভ্যুত্থানে আমার যে হাজার ভাই জীবন দিয়েছে, আমার যে মা, আমার যে ভাইয়ের সহধর্মিনী, আমার যে বোন, আমার যে বাবা, আজও যখনই সুযোগ হয়, যখনই আমাদের সামনে আসে, তখনই অঝরে কাঁদতে থাকে সেই বাবা মায়ের, সেই সন্তান হারা পিতা মাতার, সেই স্বামী হারা স্ত্রী, তাদের প্রত্যেকের এই যে বিচারটি, যে হত্যাযজ্ঞটি আওয়ামী লীগ খুনি হাসিনা যে হত্যাযজ্ঞটি ঘটিয়েছে, সেই হত্যাযজ্ঞে আমরা বিচার চাই কিনা? আমার এত ভাই বোনকে যে জীবন দিতে হয়েছে, সেই বিচার চাই কিনা? এই শরীয়তপুরের রাস্তায় আমার ভাই বোনদেরকে বিভিন্ন ভাবে পুলিশি নির্যাতন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা, সন্ত্রাসী কায়দা যেভাবে হামলা করেছে, সেই বিচার আমরা চাই কিনা? আমরা এই শরীয়তপুর, এই উন্মুক্ত মঞ্চ, এই কলেজের সামনে দাঁড়িয়ে ছাত্র জনতার রায় হিসাবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই। যতদিন না এই খুনি হাসিনা, আওয়ামী লীগ এবং তার যারা দোষর এই গণহত্যার সাথে যুক্ত ছিল, যতদিন না তাদের বিচার হচ্ছে, ততদিন এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার কোন নৈতিক অধিকার এবং সমর্থন রাখে না। যদি এটি হয়, আমরা মনে করে নিব পৃথিবীর ইতিহাসে এমন ফ্যাসিস্ট আর গণহত্যাকারীদেরকে প্রমোট করার, রাজনীতি করার একটি বেসরকারি ভাবে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, এই যে আমার অসংখ্য ভাই তাদের জীবন দিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানটি ঘটিয়েছে, এই ভাইদেরকে নিয়ে আজকে শুধু শরীয়তপুর নয়, পুরো বাংলাদেশে একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। যেই ব্যবসাতে আমরা দেখতে পাই অসংখ্য অপরাধীকে যেমন সেই মামলায় আসামি হিসেবে রাখা হয়, কিছু কিছু নিরপরাধ মানুষকেও ওই মামলায় নামটি দেওয়া হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ওই নামগুলো দেওয়া এবং কাটা, এই দুইটি বিষয়কে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকার একটি মামলা ব্যবসা শুরু হয়েছে। সেটিকে কি ছাত্র জনতা সমর্থন করে?
কোন নির্দোষ মানুষ ঠিক বিগত 16 বছরে যেভাবে বাংলাদেশে নির্যাতিত হয়েছে, যেভাবে মামলার দ্বারা হয়রানি হয়েছে, বিভিন্ন ভাবে ক্ষতির শিকার হয়েছে। আবার এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরে কোন একজন নির্দোষ মানুষ ভিন্ন কোনো আঙ্গিকে আবার যদি সেই নির্যাতনের শিকার হয়, সেটিকে গিয়ে ছাত্র জনতা সমর্থন করে? আমরা চাই সকল নির্দোষ মানুষ তার পূর্ণ স্বাধীনতা নিয়ে শুধু শরীয়তপুর নয়, বরং পুরো বাংলাদেশে তার যে বিচরণটি, সেই বিচরণটি করুন। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে, বাংলাদেশ পুলিশে রয়েছে, তাদের সকলকে একটি বার্তা স্পষ্ট করে দিতে চাই, কোন একটি মামলা কারো নাম দেখলে তার বিরুদ্ধে ফায়ার করা যাবে না। কোন একটি মামলা কারো নাম দেখলে তাকে গ্রেফতার করা যাবে না। আগে তদন্ত করতে হবে, তদন্ত সাপেক্ষে তার যদি ওই হত্যায় কিংবা অপরাধে সংশ্লিষ্টতা পাওয়া যায়, তারপরে আপনি তাকে গ্রেফতার করুন। তার পূর্বে গ্রেফতার খেলা যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে নতুন যেই দলটি আসতে চলেছে সেই দলের বর্তমান অবস্থা। দর্শক শ্রোতা, প্রবাসী নাইম ভাই এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করলেন যে নতুন দলের নাম ছাত্র গণতন্ত্র শক্তি। এই দলটি অনেক আগেরই, এই দলটির এখন মাথা হয়ে দাঁড়াতে চাচ্ছে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং নাহিদ আসিফ। এরা তো এখন সরকারে আছে, এরা দুইজন, এরা দুজনে এই দলের মাথা। যাই হোক দর্শক শ্রোতা, একটি গোপন তথ্য জানা গেল এবং নতুন রহস্য জানা গেল যে আমেরিকা নাকি বাংলাদেশের নতুন দলের পেছনে কাজ করবে। দর্শক শ্রোতা, এই বিষয়টি কতটুকু সত্য আমরা জানি না। অপরদিকে জার্মানি বিষয়েও বাংলাদেশের নতুন রাজনৈতিক দল নিয়ে কিছু গুঞ্জন শুনলেন। তো এই সম্পর্কগুলো সম্পর্কে আপনাদের মতামত কি? বাংলাদেশে কি আসলেই নতুন একটি দল দরকার? ছাত্ররা নতুন দল বানালে কি ভালো হবে, নাকি ছাত্র সমন্বয় হয়েই তারা দেশের কাজ করা উচিত? দর্শক শ্রোতা, আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে কন্টিনিউ করার জন্য।